আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলামিন ভাইয়া। আজকে আমরা রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় শুরুতে আমরা কিন্তু একটি পর্যায় সারণীর ছক দেখতে পাই। তো ওখানে কিন্তু 118টি মৌল রয়েছে। তো 118টি মৌলের মাঝে প্রথম 30টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা কিন্তু তোমাদের টানা মুখস্থ করতে হবে। তো টানা মুখস্থ করার ক্ষেত্রে আমরা কিন্তু পারমাণবিক সংখ্যাটা মুখস্থ করতে পারলেও পারমাণবিক যেই ভর সংখ্যা রয়েছে সেটা কিন্তু মুখস্থ সহজে হয় না। তো অনেকের কিন্তু প্রবলেম হয়। তো এই ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম রয়েছে। তো কিছু নিয়ম যদি আমরা ফলো করি বা কিছু কৌশল যদি আমরা অবলম্বন করি, তাহলে কিন্তু ওই 30টা মৌলের পারমাণবিক যে ভর সংখ্যা রয়েছে সেটা কিন্তু তোমরা খুব সহজেই আয়ত্তে আনতে পারবে। ঠিক আছে? তো যাদের মূলত মুখস্থ হয় না তাদের জন্য আমরা এই অধ্যায়ের শেষের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসে পর্যায় সারণীর প্রথম 30টা মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সংখ্যা মুখস্থ করার যে টিক্সটা রয়েছে বা যে কৌশলগুলো রয়েছে সেই কৌশল রিলেটিভ একটা ভিডিও নিয়ে আসবো, এবং ওইটা দেখলে তোমাদের খুব সহজেই কিন্তু এই 30টা মৌলের পারমাণবিক ভর সংখ্যা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাকে কিন্তু প্রথম 30টার পারমাণবিক যে সংখ্যাটা রয়েছে সেটা কিন্তু টানা মুখস্থ করতে হবে। তো বুঝতেই পারছো এটা কত গুরুত্বপূর্ণ। আর এই মৌলগুলোর ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা যদি তুমি না জানো তাহলে কিন্তু রসায়নে তুমি আগাতে পারবে না। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই অধ্যায়ে আমরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে সেই টপিক্সটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই যেই গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে সেটা হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়। তো মৌলের অবস্থান নির্ণয় মানে কি, যে কোনো একটা মৌল তোমাকে বলা হবে যে মনে করো যে অক্সিজেন, অথবা মনে করো কার্বন, অথবা নাইট্রোজেন, অথবা লিথিয়াম। তো তোমাকে যদি যে কোনো একটা মৌল দেয় বা কয়েকটা মৌল দেয়, দিয়ে যদি বলে যে এই মৌলগুলা পর্যায় সারণীর কোথায় রয়েছে বা কোথায় অবস্থিত তুমি বের করো, তাহলে তুমি কি ওটা বের করতে পারবে? তো ওইটা বের করার জন্য তো আমাদের টানা মুখস্থ করতে হবে, প্লাস গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা সব মুখস্থ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক কিন্তু খাটনির বিষয়। তো আমরা এত কিছু মুখস্থ না করেও কিছু নিয়ম অবলম্বন করে কিন্তু মৌলের অবস্থান নির্ণয় করাটা বের করতে পারি। তো সেটা কিভাবে বের করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের এই ছকটার দিকে একটু খেয়াল করতে হবে। এই যে এই ছকের এই বরাবর যেই রয়েছে সেটা হচ্ছে কি পর্যায় সংখ্যা, এবং এই বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যা। তো গ্রুপ সংখ্যাগুলো কিভাবে থাকে, মনে করো এক নম্বর গ্রুপ কোনগুলা? এক নম্বর গ্রুপ কিন্তু টানা যতগুলো রয়েছে এটা 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 এক নম্বর গ্রুপ। দুই নম্বর গ্রুপ কোনটা? এই যে টানা। তিন নম্বর গ্রুপ কোনটা? এই যে টানা। কলাম আকারে যেইগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার গ্রুপ সংখ্যা, তাই না? আর এই যে সারি আকারে যেগুলো রয়েছে সেগুলো কি তার পর্যায় সংখ্যা। পর্যায় সংখ্যা কিন্তু বাম পাশে দেওয়া আছে এবং গ্রুপ সংখ্যাকে কিন্তু উপরে দিয়ে রাখছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আশা করি গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা সম্পর্কে তোমরা একটু ধারণা পেয়েছো যে কোনটাকে গ্রুপ সংখ্যা বলে এবং কোনটাকে পর্যায় সংখ্যা বলে। তো এই ক্ষেত্রে আমরা যদি শুরুতেই যদি কোনো মৌলের পর্যায় সংখ্যাটা বের করতে পারি তাহলে কিন্তু তার গ্রুপ সংখ্যা নির্ণয় করা আমাদের খুব সহজ হয়ে যাবে, তাই না? তো দেখা যাচ্ছে যে এটা চতুর্থ পর্যায়ের একটা মৌল বের করলাম, তাহলে চতুর্থ পর্যায়ের এতগুলা গ্রুপ রয়েছে, তাহলে এই গ্রুপে কোন গ্রুপে ওই মৌলটা রয়েছে সেটা কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারি। তো আসো আমরা এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমেই দেখো যে পর্যায় নম্বর কি, মানে এই যে পর্যায়ে যে সংখ্যাটা রয়েছে এটা কিন্তু আমরা নির্ণয় করা শিখব। কিভাবে? যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে কোনো একটা মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি সেই ক্ষেত্রে কিন্তু তার সর্ববহিরে সবচেয়ে বাহিরের যে শক্তি স্তর রয়েছে সেই প্রধান শক্তি স্তরের সংখ্যাই হচ্ছে ওই মৌলের পর্যায় সংখ্যা। তো এই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রন বিন্যাস তোমাদের জানা লাগবে। তো ইলেকট্রন বিন্যাস নিয়ে কিন্তু আমরা কিন্তু তৃতীয় অধ্যায় আলোচনা করছি, খুব ভালোভাবে কিন্তু আলোচনা করছি। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আলোচনা করছি, স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করছি। তো এখনও যাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে প্রবলেম হয় তারা কিন্তু ওই ক্লাসগুলো করে আসতে পারো, ওই ক্লাসগুলো করলে তোমাদের হয়ে যাবে। তো ওই ক্লাসগুলো মূলত আমার ইউটিউব চ্যানেলে গিয়ে 3 নম্বর অধ্যায় এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 একটা তোমার দেওয়া রয়েছে, প্লেলিস্ট দেওয়া আছে। ওই প্লেলিস্টে ঢুকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ধাপে ধাপে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে। তাছাড়া আমি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিন্তু যেই ভিডিওটা রয়েছে সেই ভিডিওর ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিবে। তো যারা পারো তারা তো পারোই। তো কি বলা হয়েছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নম্বরই ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে দেখো লিথিয়াম এখানে দিয়ে রাখছি, পটাশিয়াম দিয়ে রাখছি, ঠিক আছে? তো এগুলো দিকে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে লিথিয়াম কত 3, তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s1। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বাহিরের শক্তি স্তর কোনটা? সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর 1 না 2? অবশ্যই 2। তাহলে 2 নাম্বার শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে কোন জায়গায় ইলেকট্রন গেছে? 2 নাম্বার শক্তি স্তরে। তাহলে এই যে এই 2 নাম্বার, এই 2 কি? এই 2 হচ্ছে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর। তাহলে এটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে কোন পর্যায়ের মৌল এটা হবে? তো এটা হবে মূলত 2 নাম্বার পর্যায়ে, তার মানে 2 নাম্বার পর্যায়ে মৌল হবে। তাহলে 2 নাম্বার
পর্যায়ের মৌল, আমরা এটা আপাতত জানতে পারছি, তাই না? তো এরপরেরটা যদি আমরা দেখি পটাশিয়াম, পটাশিয়াম কত 19। তো এটার ইলেকট্রন বিন্যাস যদি দেখি 1s2 2s2 2p6 3s2 3p 10 6 4s1, তাই না? তাহলে 10টা 9, ঠিক আছে। তো পটাশিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস দেখলাম। এই ক্ষেত্রে দেখো পটাশিয়ামের সবচেয়ে বাহিরের শক্তি স্তর কোনটা? সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে চতুর্থ, 4 নম্বর শক্তি স্তর। তাহলে এটা কোন পর্যায়ের মৌল? এটা হচ্ছে চতুর্থ পর্যায়ের মৌল। তার মানে কি, দেখো চতুর্থ পর্যায়ে এই যে এই বরাবর যেগুলো রয়েছে এগুলোর ভিতরে কোনো একটা গ্রুপে কিন্তু এই মৌলটা অবস্থিত, তাই না? তো কোন গ্রুপে অবস্থিত সেটা যদি আমরা নির্ণয় করি, তাহলে সেটা কীভাবে নির্ণয় করব? সেটা নির্ণয় করারও কিন্তু কিছু নিয়ম রয়েছে। দেখো এর পরবর্তীতে রয়েছে গ্রুপ নম্বর। তো গ্রুপ নম্বর নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা 3টা নিয়ম ফলো করব। কয়টা নিয়ম? 3টা নিয়ম। তো 3টা নিয়ম কি কি? প্রথমেই রয়েছে দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে সবচেয়ে বাহিরের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে যদি শুধুমাত্র এস অরবিটাল থাকে, তাহলে এই ক্ষেত্রে দেখো তিনি পটাশিয়ামের ক্ষেত্রে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল রয়েছে। তাহলে এই এস অরবিটালটা কি হবে? এই এস অরবিটালটার ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের গ্রুপ সংখ্যা। কিভাবে দেখো, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরে প্রধান শক্তি স্তরে যদি শুধু এস অরবিটাল থাকে, তবে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বাইরে শক্তি স্তর কোনটা? 4। তাহলে 4 এর ক্ষেত্রে এরপরে কি 4s পি হইতো, তাই না? তো 4sp তো নাই, তাহলে শুধুমাত্র 4s রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এস অরবিটাল রয়েছে, সবচেয়ে বাইরে কি অরবিটাল রয়েছে? এস অরবিটাল রয়েছে। তাহলে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যায় তার গ্রুপ সংখ্যা। তাহলে এই যে পটাশিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা হবে 1। তাহলে 1 নাম্বার গ্রুপ। আর কয় নাম্বার পর্যায়ের? 4s, তার মানে 4 নাম্বার পর্যায়ে। তাহলে 4 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপ। তাহলে পটাশিয়ামের অবস্থান কোথায়? এই যে এইখানে কিন্তু পটাশিয়ামের অবস্থান। তাহলে আগেরটাও দেখি, আগেরটা হচ্ছে 2 নাম্বার। তাহলে পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 নাম্বারের এস সমান সমান কত? 1। তাহলে এটাও কিন্তু লিথিয়াম, তার মানে 1 নাম্বারে অবস্থিত লিথিয়াম। তাহলে লিথিয়ামের অবস্থান আমরা পেয়ে গেলাম, লিথিয়াম এবং পটাশিয়ামের পাইছি। তো তোমাকে এই ক্ষেত্রে উদাহরণ দিয়ে রাখছে হাইড্রোজেন। হাইড্রোজেন কত? যে হাইড্রোজেন 1, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s1। তাহলে প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তর কি? পর্যায় সংখ্যা 1 এবং এস অরবিটাল ইলেকট্রন আছে কয়টা? 1টা। তাহলে এইখানে হাইড্রোজেনের অবস্থান, ঠিক আছে। এরপর কি আছে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামটা যদি আমরা দেখি Mg ম্যাগনেসিয়াম 12। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস যদি দেখি 1s2 2s2 2p6 3s2, তাহলে 10 12। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ ইলেকট্রন মানে শেষ শক্তি স্তর কোনটা? সবচেয়ে বাইরের শক্তি স্তর হচ্ছে 3, তাই না? তাহলে তৃতীয় শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল রয়েছে, এস ব্যতীত অন্য শক্তি মানে অন্য অরবিটাল রয়েছে? অন্য কিন্তু অরবিটাল নাই। তাহলে এরপরে কি মনে করো যে 3p থাকতো, এইখানে তো কোনো ইলেকট্রন আছে? নাই। তাহলে শুধুমাত্র 3s আইসি কিন্তু থামে গেছে। তাহলে 3s অরবিটালে ইলেকট্রন রয়েছে 2টা। তাহলে আমরা বলতে পারি যে ম্যাগনেসিয়ামের পর্যায় সংখ্যা কত? পর্যায় সংখ্যা 3, মানে 3। এবং গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা দেখো 2, শুধুমাত্র 2। তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের কয় নাম্বার গ্রুপে অবস্থিত? 2 নাম্বার। তাহলে 1 2। তাহলে ম্যাগনেসিয়াম অবস্থান এই দেখো এইখানে Mg ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের অবস্থান আমরা নির্ণয় করে ফেললাম, খুব ইজি, তাই না? খুব সহজে কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। তো এরপরে যদি আমরা খেয়াল করি, এটা আমাদের কিন্তু হয়ে গেছে 1 নাম্বারটা। এরপরে যদি আমরা 2 নাম্বারটা লক্ষ্য করি, 2 নাম্বারে কি বলা হয়েছে? তো এগুলো আমরা মুছে দিই, এটা মুছে দিই। তো 2 নাম্বার কি বলছে দেখো, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু এস ও পি অরবিটাল থাকে, তবে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটি গ্রুপ সংখ্যা। তাহলে দেখো কোনো একটা ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তার সবচেয়ে বাইরে যে কক্ষপথটা রয়েছে সেই কক্ষপথে এস অরবিটাল থাকবে, তার পাশাপাশি পি অরবিটালও থাকবে। কি থাকবে? এস অরবিটালও থাকতেছে, পি অরবিটাল থাকছে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করব, তার সাথে আরও 10 যদি যোগ করি তাহলে মোট যে সংখ্যাটা পাবো সেটাই হবে তার গ্রুপ সংখ্যা। তাহলে মনে করো এটা একটা এক্স মৌল, তাহলে এই মৌলটা মনে করো এই পর্যন্ত রয়েছে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে দেখো দিনই তার সবচেয়ে বাহিরের কক্ষপথ কোনটা? 3 নাম্বার কক্ষপথ, তাই না? তাহলে 3 নাম্বার কক্ষপথে কি কি অরবিটাল রয়েছে? এস অরবিটাল রয়েছে এবং পি অরবিটাল রয়েছে। এস অরবিটাল আছে, পি অরবিটাল রয়েছে। তাহলে এই ক্ষেত্রে এটা কি 2 নাম্বার নিয়মে আসতেছে।
তাহলে 2 নাম্বার নিয়মে যদি আসে এটা, তাহলে এই ক্ষেত্রে কি হবে যে ইলেকট্রন সংখ্যা কত হবে 2 যোগ কত 6 যোগ কত আরও 10 কিন্তু যোগ করতে হবে, কারণ এস আছে এবং পি আছে, তাহলে 10, তাহলে সমান সমান কত হবে 18। তাহলে 18 নাম্বার গ্রুপে অবস্থিত। এটা কোন জায়গায় অবস্থিত 18 নাম্বার, তাহলে 18 নাম্বার গ্রুপ কোনটা এই যে এইখানে অবস্থিত। তাহলে এটার পর্যায় সংখ্যা কত, পর্যায় সংখ্যা কিন্তু 3, তাহলে 3 নাম্বার পর্যায়ের 18 নম্বর এইখানে, তার মানে এক্স এর অবস্থান, এক্স এর অবস্থান কত ওই জায়গাটায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে তোমাদের যে উদাহরণটা দিছে সেটা হচ্ছে ফসফরাস। তো ফসফরাসটা যদি আমরা লক্ষ্য করি, ফসফরাস 15, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস যদি আমরা একটু খেয়াল করি 1s2 2s2 2p6 3s2 10 12 3p3। তাহলে এই ক্ষেত্রে দেখো দিনই তার শেষ ইলেকট্রন মানে শেষ শক্তি স্তর কোনটা 3 নাম্বার, তাই না? 3 নাম্বারটা হচ্ছে শেষ শক্তি স্তর। তাহলে শেষ শক্তি স্তরে কী কী রয়েছে, এস অরবিটালও রয়েছে এবং পি অরবিটালও রয়েছে। তাহলে এস এবং পি অরবিটাল যদি থাকে তাহলে কী করতে হবে, এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ পি অরবিটাল ইলেকট্রন সংখ্যা যোগ 10, তাহলে সমান সমান কত 15। ঠিক আছে, তাহলে এটা কি 15 বাইর হয়েছে। তাহলে 15 কি 15 হচ্ছে গ্রুপ সংখ্যা। তাহলে গ্রুপ সংখ্যা যদি 15 হয় তাহলে পর্যায় সংখ্যা কত 3, কারণ শেষ শক্তি স্তর কোনটা তৃতীয় শক্তি স্তর। তাহলে তৃতীয় শক্তি স্তর, তাহলে 3 নাম্বার পর্যায়ের কয় নাম্বার গ্রুপে অবস্থিত 15 নাম্বার। তাহলে 15 নাম্বার কোনটা এই যে 15 নাম্বার, তাহলে এইখানে ফসফরাসের অবস্থান। ঠিক আছে, তোমরা বই যদি পর্যায় সারণীটা লক্ষ্য করো, বই খুলে কিন্তু বসবে ভাইয়া, বই খুলে পর্যায় সারণী ছকটা দেখবা প্লাস এই ক্লাসটা করবা, তাহলে কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবা। তাহলে দেখো দেখবা যে 15 নাম্বার গ্রুপে এবং তৃতীয় পর্যায়ে এই জায়গায় কিন্তু অবস্থান করছে ফসফরাস। ঠিক আছে, তোমরা একেবারে বইয়ের সাথে মিলিয়ে নিবা, আশা করি এটা বুঝতে পারছি। এরপর এটা যদি আমরা লক্ষ্য করি যে কি বলছে 3 নম্বরে বলা হয়েছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তিস্তর। বাহিরের সবচেয়ে প্রধান শক্তিস্তর কোনটা, এই যে এটার ক্ষেত্রে 3, তাই না? তাহলে 3। এরপর দেখি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাহিরের প্রধান শক্তিস্তরে যদি এস অরবিটাল থাকে, তাহলে সবচেয়ে বাইরের শক্তিস্তরে কি থাকতেছে এস অরবিটাল থাকতেছে। মনে করো যে এইটা এই পর্যন্ত মুছে দিলাম আমরা, যে শুধুমাত্র এস অরবিটাল থাকতেছে। তাহলে এস অরবিটাল থাকার পাশাপাশি কি বলছে যে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, তাহলে মনে করো যে এখানে পি অরবিটাল না থেকে ডি অরবিটাল হয়েছে। হ্যাঁ, তাহলে আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে এবং শেষ শক্তি স্তরে কি থাকতেছে এস অরবিটাল থাকতেছে, তাহলে এই দুইটা আমরা মনে রাখবো যে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে এস অরবিটাল এবং তার আগে কোনটা এইটা, তাহলে এই ক্ষেত্রে ডি অরবিটাল থাকতেছে। তবে এস অরবিটাল এবং ডি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যায় ওই মৌলের বা ওই মৌলের গ্রুপ সংখ্যা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে ডি অরবিটাল এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা, তাহলে 6 যোগ 2 এটাই হবে তার গ্রুপ সংখ্যা, এটা হবে কি তার গ্রুপ সংখ্যা। তো আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাস দেখি সেই ক্ষেত্রে দেখো, আশা করি এটা বোঝার জন্য দিছিলাম আর কি, যে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন কত 26 এফি, ফ্লোরিন 26 ইলেকট্রন বিন্যাস আমরা খুব সহজেই করব। দেখো 1s2 2s2 2p6 করে আছে 10টা, তাই না? 10টা হয়েছে এই পর্যন্ত। 3s2 3p6, তারপরে কী হবে, তারপরে হচ্ছে 4s2 3d কত হবে 10 20 6, তাহলে 3d6। তো ইলেকট্রন বিন্যাসটা কিরকম আসছে এরকম। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা কি জানি এভাবেও লিখতে পারি, প্লাস আমরা যদি সাজায় লিখি তাহলে কি সাজায় লেখা বলতে গেলে কি যে আমরা একক মানে শক্তি স্তরগুলো এক পাশে রাখবো, তাই না? তো এই ক্ষেত্রে কি আছে 4 নম্বর শক্তি স্তর কিন্তু আগে চলে আসছে 3 নম্বর শক্তি স্তরের ভিতরে। তো আমরা সাজায় লিখলে আমরা কীরকম হবে যে এইটা ওইদিকে যাবে এটা এদিকে আসবে, তাহলে এই ক্ষেত্রে কী হবে 3d6 এবং 4s2। তো এই ক্ষেত্রে আমরা কি ভাই একটা প্রশ্ন থাকতে পারি যে 3dতে কেন 6টা ইলেকট্রন থাকলো এবং 4s-এ কেন 2টা, 3dতে 10টা ইলেকট্রন থাকে। তো এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। তো ইলেকট্রন কিন্তু আগে নিম্ন শক্তি স্তরে যায়, তারপর উচ্চ শক্তি স্তরে আসে। তো আমাদের ইলেকট্রন বিন্যাসে বইয়ে যে ছকটা দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু 4s আগে হবে, তারপরে 3d আছে 3d, তাই না? কিন্তু আমরা সাজায় যখন লিখবো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ভাবতে লিখবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি এটা লক্ষ্য করি যে কোনো মৌলের, তো আমরা যদি ওই ভাবতেও লিখি যে এই ক্ষেত্রে মনে করো 4s এখানে লিখলাম 3d এখানে লিখলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে এখানে বলছে যে মোট কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর, সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর কি 3 না 4? অবশ্যই 4। তাহলে সেই ক্ষেত্রে কি আসছে 4s 4s আগে আসছে, তাহলে 4s গেল এবং আগের প্রধান শক্তি স্তরে, তাহলে 3d আগের প্রধান শক্তি স্তর কোনটা এটা 3p না, 3p না কিন্তু 3d হবে, তাই না? কারণ 3d পরে লিখছি, যাতেই পরে লিখি না কেন আমরা
পি এর পরে কি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে। তাহলে আগের শক্তি স্তরটা কোনটা হইতেছে, 3 নম্বরের ডি, তাই না? তাহলে এই ক্ষেত্রে কথা অনুযায়ী মিল আছে, তাহলে আমরা এই অনুযায়ী লিখলে সমস্যা নেই, এই অনুযায়ী লিখলেও সমস্যা নেই। তো আমরা সাজায় লেখার ক্ষেত্রে এই অনুযায়ী লিখবো আশা করি। হ্যাঁ, তো এটা একটু বুঝে নিও ভালো করে, যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরে প্রধান শক্তিস্তর যদি এস অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তর যদি ডি অরবিটাল থাকে, তাহলে এস অরবিটাল আছে এবং আগে কি অরবিটাল রয়েছে, ডি অরবিটাল রয়েছে। তাহলে কি করতে হবে, এস অরবিটাল এবং ডি অরবিটালে ইলেকট্রন আমরা যোগ করব। তাহলে এস অরবিটাল কত, এস অরবিটালে রয়েছে 2টা এবং ডি অরবিটালে রয়েছে 6টা। তাহলে যোগ করলে যেই যতগুলো আমরা ইলেকট্রন সংখ্যা পাবো সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে 8টি পাইছে। তাহলে গ্রুপ নাম্বার কত হবে, গ্রুপ নাম্বার হচ্ছে 8। এরপরে যদি আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করতে যাই, তাহলে সেটা কি করব, যে 4s অরবিটাল, লাস্টের শক্তি স্তরটা কি 4s, চতুর্থ শক্তি স্তর। তাহলে এই ক্ষেত্রে 4s অরবিটাল। তাহলে এটা কি, এটা হচ্ছে পর্যায় সংখ্যা। তাহলে এটা কোন নম্বর, মানে কয় নম্বর পর্যায়ের মৌল, 4 নম্বর। তাহলে এটা হচ্ছে 4 নম্বর পর্যায়ের মৌল। 4 নম্বর পর্যায়ের মৌল কয় নম্বর গ্রুপে অবস্থিত, এই যে 8 নম্বর অবস্থিত। তাহলে 8 নম্বর অবস্থায় এই যে এইখানে। তাহলে ফ্লোরিনের অবস্থান কোন জায়গায়, এই জায়গায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, বইয়ে মিলাই নিও, দেখবে এখানে আছে। এরপরে কি আছে, টাইটানিয়াম। তাহলে টাইটানিয়ামটা আমরা দিয়ে দিই, তোমরা নিজেরা করবে এটা অবশ্য, তা আমি করে দিলাম। যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s। তাহলে নিম্ন শক্তিস্তর ইলেকট্রন আগে দিয়ে দিলাম। এখন বাকি কয়টা থাকে আমরা গুনি, যে 10টা 20টা থাকতেছে 2টা, তাহলে 3d2। তাহলে এই ক্ষেত্রে আমরা লাস্টের কক্ষপথে কি দেখতে পাইতেছি, যে সবচেয়ে বাহিরের শক্তি স্তরে ইলেকট্রন কি রয়েছে, অরবিটাল রয়েছে, এস অরবিটাল রয়েছে। এবং এস অরবিটালের আগের, মানে তার আগের শক্তি স্তরের শেষ অরবিটালটা কি রয়েছে, ডি অরবিটাল রয়েছে। তার মানে কি, যে সবচেয়ে বাহিরের শক্তি স্তরের অরবিটাল রয়েছে এস অরবিটাল এবং তার আগের অরবিটালটা রয়েছে ডি অরবিটাল। তাহলে কি করতে হবে, এস এবং ডি এর ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে 2 যোগ 2 সমান সমান কত, 4। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে 4 নাম্বার গ্রুপের মৌল। তাহলে কয় নাম্বার পর্যায়ের, চতুর্থ পর্যায়ে, কারণ সবচেয়ে বাইরের শক্তি স্তর কোনটা, 4 নাম্বার শক্তি স্তর। তাহলে চতুর্থ পর্যায়ের কয় নাম্বার গ্রুপে অবস্থিত, 4 নাম্বার গ্রুপে। তাহলে চতুর্থ পর্যায়ের 4 নাম্বার, এই যে এইখানে। তাহলে এটা কি, টাইটানিয়াম। তাহলে টাইটানিয়ামের অবস্থান এইখানে। তাহলে আশা করি বুঝতে পারছো। তো এইভাবে দিয়ে কিন্তু আমরা এই নিয়মগুলো যদি আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই অবস্থান নির্ণয়, মানে কোনো মৌলের অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো। তো এটা তোমাদের পরীক্ষায় আসে এবং আসবেই, 100% এটা আসে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিয়ে শিখবা। আর তোমাদের যে 1 থেকে 30টা মৌল রয়েছে, ওই 1 থেকে 30টা মৌলের এভাবে দিয়ে অবস্থান নির্ণয় করাটা তোমরা প্র্যাকটিস করবা, তাহলেই তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো অবশ্যই তোমাদের এর পরবর্তী পৃষ্ঠায়, মানে 66 পৃষ্ঠার পরে 67 পৃষ্ঠায় অবশ্যই দেওয়া রয়েছে। তো যেগুলো দেওয়া নাই সেগুলো তোমরা নিজেরা সলভ করবে, ঠিক আছে? তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এই অধ্যায়ে আমরা মূলত হচ্ছে এরপরে আরও 4টা থেকে 5টা ক্লাসের মাধ্যমে এই অধ্যায় পড়িয়ে দিব। মানে এই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো, এবং যেগুলো তোমাদের জানতে হবে, না জানলে না, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা ক্লাস নিয়ে আসবো। আমি চেষ্টা করব যে রসায়নের সব একেবারে ফ্রিতে খুব সাজায় গুজায়ে ধাপে ধাপে ক্লাসগুলো করাবো, যাতে প্রথম থেকে তোমরা দেখলে উপকৃত হও। আর আমার ক্লাসগুলো তোমরা লক্ষ্য করবে যে 30 মিনিটের ক্লাস আমি 20 মিনিটে নেওয়ার চেষ্টা করি। খুব অল্প সময় কিন্তু এক একটা টপিকস আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের সময় অপচয় না হয়। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।